এখন আমি এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 50 নম্বরের সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এ অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, উত্তর হবে গিরিখাত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি দিয়ে দিয়েছি। 1.2-এ হিমাবহ ও পর্বতগাত্রে মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, উত্তর বার্দশুণ্ড। 1.3-এ ঠিক জোড়াটি নির্বাচন করো, উত্তর পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। 1.4-এ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো, উত্তর নিরক্ষীয় জলবায়ুতে। 1.5-এ ঠিক জোড়াটি নির্বাচন করো, উত্তর পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের অবস্থান মোড়া করতে। 1.6-এ অতি বিরল জনঘনত্ব একটি রাজ্য হলো, উত্তর হবে সিকিম। 1.7-এ আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, উত্তর বালিয়ারি। এরপর 1.8-এ ঠিক জোড়াটি নির্বাচন করো, উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। 1.9-এ ভারতের রুট বলা হয়, উত্তর দুর্গাপুরকে। এরপর 2-এর দাগে বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1-এ নদীখাতের অবঘর্ষের প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, উত্তর ঠিক। এরপর 2.2-এ ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, উত্তর ভুল। 2.3-এ শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, উত্তর ভুল। 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 3.1-এ বলছে বায়ুর ড্যাশ প্রক্রিয়া বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, উত্তর বহন প্রক্রিয়ায়। এরপর 3.2-এ বলছে ড্যাশ উপত্যকায় পীরপাঞ্চাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত। এরপর 3.3-এ ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়, উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। এরপর 4-এর দাগে বলছে স্তম্ভ মেলাও। আমি উত্তরগুলো করে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। 4.1-এ বিশুদ্ধ কাঁচামাল, উত্তর হবে খ স্তম্ভে খ তুলো। ক স্তম্ভে 4.2-এ ক্রান্তীয় ঘূর্ণবাত। খ স্তম্ভে ঘ ইয়াস। 3.3-এ পেরু স্রোত। খ স্তম্ভে ক আটাকামা মরুভূমি। এরপর 5-এর দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1-এ পলল বেজনী কেন পর্বতের পাদদেশ সৃষ্টি হয়? উত্তর পর্বতের পাদদেশ ভূমির ঢাল হঠাৎ কমে যায় বলে নদীর গতিবেগ এবং বহন ক্ষমতা উভয়ই হ্রাস পায়। এর ফলে নদীবাহিত নুড়ি পাথর কাঁকড় বালি পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হতে থাকে। একেই পলল শঙ্কু বলা হয়ে থাকে। পরবর্তী সময়ে পলল শঙ্কু উপর দিয়ে বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাকার মতো দেখতে প্রায় গোলাকার পলল বেজনী তৈরি হয়। সুতরাং বলা যেতে পারে পর্বতের পাদদেশে নদীর গতিবেগের হঠাৎ হ্রাসের ফলেই পলল বেজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। এরপর 5.2-এ পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তর পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি হলো, নদীগুলির দৈর্ঘ্য ছোট তাই বালি কম থাকে জলে। নদীগুলিতে জলের স্রোত অত্যন্ত বেশি হওয়ায় মোহনায় পলি সঞ্চিত হতে পারে না। নদীর উপনদীর সংখ্যা কম থাকার পরই বেশি থাকে না। মোহনা অংশে ভূমির ঢাল বেশি থাকায় পলি সঞ্চিত হতে পারে না। সর্বোপরি আরব সাগর ও খাম্বাত উপসাগর বেশ গভীর তাই পলি সঞ্চয়ন এর ক্ষেত্রে প্রতিকূল। এরপর 5.3 অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর ভূপৃষ্ঠের যে উচ্চতার উপরে সারা বছর বরফ জমে থাকে অর্থাৎ জল তরল অবস্থায় থাকে, উচ্চতার সেই সীমরেখাটিকে বলা হয় হিমরেখা। অক্ষাংশ ভেদে হিমরেখা উচ্চতা ভিন্ন হয়, এর কারণগুলি হলো উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হয়, সেই কারণে হিমরেখার উচ্চতাও উচ্চ অক্ষাংশে বেশি হয়। যেমন মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান সমুদ্রপৃষ্ঠ, নাতিশীতোষ্ণ অঞ্চলে 2000 থেকে 2500 মিটার, ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলে যথাক্রমে 4000 থেকে 4500 মিটার এবং 5500 মিটারের উপরে থাকে। এরপর 5.4-এ ভারতে জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর যে পাহাড় বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদীকে আলাদা করে সেই উচ্চভূমি ও পাহাড়ি অঞ্চলকে জলবিভাজিকা বলে। এর উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কোনো নদী আবহবিকা অঞ্চলে বাস্তুতন্ত্র পরিবেশের উপাদান এবং সম্পদ অস্থায়ী উন্নয়ন করা সম্ভব হয়। প্রধান নদীর
উপনদীগুলিতে জলের যোগান মূলত জলবিভাজিকা অঞ্চল থেকে আসে। সময়ের সাথে সাথে নদীগুলি জলবিভাজিকাকে ক্রমশ ক্ষয় করে তার উচ্চ প্রস্থতায় উভয়ই করতে থাকে। এরপর ৬.১-এ ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে গ্রাবরেখার কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? উত্তর: যে সকল ঢালু অঞ্চলে মাটি ক্ষয় বেশি সেখানে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়ের রোধকারী শস্য যেমন সিম, ডাল, সয়াবিন চাষ করা হয়। এতে মাটির ক্ষয়রোধ হয় এবং মাটির জলধারণ ক্ষমতাও বাড়ে। একই রকমভাবে পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। আবার সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের গতিকে বাধা দিয়ে আটকে দিলে একদিকে যেমন মৃত্তিকা ক্ষয় রোধ হয়, অন্যদিকে ওই জল মাটিতে শোষিত হয় এবং গাছ তার প্রয়োজন মতো জল পায়। এরপর ৬.২-এ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি, অবস্থান। পার্থক্যের বিষয়: নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা। ক. সৃষ্টির প্রক্রিয়া: শুষ্ক, অর্ধশুষ্ক কিংবা আর্দ্র, অর্ধ-আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর প্রাবল্য নির্ণয় এবং পার্শ্বক্ষয়ের দরুন নদী উপত্যকা সৃষ্টি হয়। হিমবাহ উপত্যকায় পার্বত্য অঞ্চলে উপত্যকা বড় বড় হিমবাহ প্রবাহিত হলে শিলাখণ্ডের সাথে অবঘর্ষণ এই হিমবাহ উপত্যকায় সৃষ্টি হয়। উপত্যকার আকৃতি: নদী উপত্যকা শুষ্ক পার্বত্য অঞ্চলে আই এবং আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির হয়। হিমবাহ উপত্যকা সাধারণত ইউ আকৃতির হয়। অবস্থান: শুষ্ক মরু অঞ্চল এবং তুষারবৃত অঞ্চলে ছাড়া নদী উপত্যকা ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র দেখা যায়। হিমবাহ উপত্যকা শুধুমাত্র উচ্চ পার্বত্য অঞ্চল ও শীতল মেরু অঞ্চলেই দেখা যায়। এরপর ৬.৩-এ হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তর: হিমালয় পর্বতমালা ভারতীয় জলবায়ুকে বেশ কিছু দিক থেকে নিয়ন্ত্রণ করে। হিমালয় পর্বত অবস্থানের কারণে শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারত অধিক শৈত্যের হাত থেকে রক্ষা পায়। অধিক উচ্চতার কারণেই উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শীতল তুন্দ্রা প্রকৃতির। হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব রয়েছে। ৭-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৭.১-এ হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। উত্তর: হিমবাহ ক্ষয় কাজের সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। হিমবাহ নিজে এবং জলধারার সঙ্গে মিলিতভাবে কাজ করে পদার্থের সঞ্চয় ঘটায়। হিমবাহের সঞ্চয় কাজের সৃষ্ট ভূমিরূপ গ্রাবরেখা। হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এইরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকার। পার্শ্ব গ্রাবরেখা: হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল পার্শ্ব গ্রাবরেখা। তারপর রয়েছে মধ্য গ্রাবরেখা। দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত হয়ে তৈরি হয় মধ্য গ্রাবরেখা। তারপর হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয় প্রান্ত গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা: হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হলো ভূমি গ্রাবরেখা। অবিন্যস্ত গ্রাবরেখা: হিমবাহের অগ্রভাগে ইতস্থিত বিক্ষিপ্ত গ্রাবরেখা হলো অবিন্যস্ত গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা: বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখা হলো বলয়ধর্মী গ্রাবরেখা। স্তরীয় গ্রাবরেখা: সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে স্তরীয় গ্রাবরেখা বলে। এরপর আমি পিকচারটি দিয়ে দিলাম, তোমরা দেখে এঁকে নিও। এরপর ৭.২-এ ভারতের কোন অঞ্চলের অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তর: ভারতের কর্ণাটকের চিকমাগালুরে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। চিকমাগালুর ভারতের কফি উৎপাদক কেন্দ্র। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হল প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু: উষ্ণতা উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের অনুকূল। গড়ে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। উচ্চভূমিতে ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও কফি চাষ হয়। বৃষ্টিপাত: বার্ষিক ১০০ থেকে ২০০ সেমি বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্নতমানের কফি চাষ হয়। গ. আর্দ্রতা ও সূর্যকিরণ: বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায়। উষ্ণ ও আর্দ্র ঋতু কফি গাছ বৃদ্ধির সহায়ক। শুষ্ক শীত ঋতুতে কফি ফল পরিপক্ব হয়। ফল পাকার সময় প্রচুর সূর্যকিরণের দরকার হয়। মৃত্তিকা: ভারতে লাল দোআঁশ মাটি ও লাভাসৃষ্ট উর্বর মাটিতে কফি চাষ হয়। মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ
মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। ভূপ্রকৃতি: উঁচু পাহাড়ে ও ঢালু জমিতে কফি চাষ হয়। সাধারণত 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি গাছ ভালো জন্মায়। ছায়া-দানকারী বৃক্ষ: তীব্র সূর্যালোক, প্রবল বাতাস, তুহিন পরিবৃত্তির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য বাগিচায় অন্যান্য বড় বড় গাছ লাগানো হয়। এরপর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক: বাগিচা রক্ষণাবেক্ষণ, গাছ পরিচর্যা, ফল সংগ্রহ ও শুকানো, বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। মূলধন: কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, অথচ বাগান পরিচর্যা, শ্রমিকদের মজুরি প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। পরিবহন: কফি একটি বাণিজ্যিক ফসল, তাই কফি রপ্তানির জন্য সুলভ ও দ্রুত পরিবহনের মাধ্যম থাকা প্রয়োজন। এরপর ৭.৩ ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। উত্তর: ভারতের প্রায় ৩১% মানুষ শহরে বসবাস করলেও এদেশের শহর ও নগরগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন। ১ নম্বর, অপরিকল্পিত নগরায়ন। শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত হয়েছে, তেমনি জনসংখ্যা বেড়েছে অপরিকল্পিতভাবে। এটি নগরায়নের মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট হয়েছে। শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলীয় জমি ধ্বংস হয়েছে। মানুষের শহরমুখী প্রবণতা: ভারতীয় গ্রামের অর্থনীতির ভিত দুর্বল বলেই ভালো কাজের সুযোগের আশায় মানুষ ছোট শহর থেকে বড় শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে। বসতির সমস্যা: অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি। স্বল্প পরিসর বাড়ি বা ছোট ছোট ঘর ঠাসাঠাসিভাবে অনেক মানুষকে একসাথে থাকতে হয়। বস্তি সমস্যা: বড় শহরগুলির বস্তির সমস্যা গভীর। দেখা গেছে বড় শহরগুলির প্রায় 25 থেকে 30% মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসর থাকার জায়গা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, প্রণয়প্রণালীর সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলির নিত্যদিনের সমস্যা। পরিবহন: শহরগুলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম, ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর। স্বাস্থ্য: বস্তি অঞ্চলগুলির পরিবেশ একেবারেই স্বাস্থ্যকর নয়। অন্যদিকে কলকারখানা ও অতিরিক্ত যানবাহনের কারণে শহরে দূষণের মাত্রা অনেক বেশি। ফলে শহরবাসী, বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশ বেশি। শিক্ষা: অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। বিদ্যুৎ: অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরে প্রায় বিদ্যুতের ঘাটতি দেখা যায়। এই ছিল দশম শ্রেণীর ভূগোলের 50 নম্বরের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি। এই ধরনের নতুন নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছাড়াও তোমরা এডুকেশন রিলেটেড নানা ধরনের নোটিফিকেশন ও স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো।